হেলিপ্যাড থেকে সূর্যাস্ত দেখে নামতেই সন্ধ্যা পুরোপুরি নেমে এসেছিল। কিছুক্ষণ আগেও রঙিন আলোয় মোড়ানো পাহাড়গুলো এখন কালো ছায়ার মতো মনে হচ্ছে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাটি ঘন অন্ধকারে এমনভাবে ঢেকে গেছে যে কয়েক হাত দূরের পথেও স্পষ্ট বোঝা যাচ্ছে না। যারা সাজেকের এই অপূর্ব সৌন্দর্যের সাক্ষী হতে এসেছিলেন তাদের প্রত্যেকেরই ছায়া অনেক আগেই মিলিয়ে গিয়েছে। চারিদিকে নেমে এসেছে এক অদ্ভুত শুনশান নীরবতা। দুটো সরু পথ আড়াআড়িভাবে চলে গিয়েছে। ইরফান সেই পথ ধরে মাহিরাকে ফেলে একাই সামনের দিকে এগিয়ে গিয়েছিল। কোথাও না কোথাও ইরফানের ধারণা ছিল মাহিরা ঠিকই তার পিছু নেবে, তবে ইরফানের ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে মাহিরা ঠিক ইরফানের বিপরীত পথটাই বেছে নিয়েছিল। ইরফান কিছু দূর যেতেই নিজের পেছনে কারো অস্তিত্ব অনুভব করতে না পেরে কপালে ভাঁজ ফেলে পেছনে ফিরে তাকালো। পুরো রাস্তা শুনশান নীরব, সেখানে মাহিরার উপস্থিতির লেশমাত্র নেই। ইরফান সেটা দেখে দাঁতে দাঁত চাপল। সেভাবেই বলল, হাউ স্টুপিড শি ইজ। বেশি পাকামো করে একা একাই সেখানে থেকে গিয়েছে। থাকুক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। মাহিরা মনে মনে সাহস জুগিয়ে কিছু দূর হেঁটে গেলেও এবার আর তার সাহসে কোলাচ্ছে না। মাহিরার রাস্তার মাঝে দাঁড়িয়ে পুরো রাস্তাটা চোখ বুলিয়ে নিল। শীতল পাহাড়ি বাতাস বারবার গাছের ডাল ছুঁয়ে বয়ে যাচ্ছে, আর সেই বাতাসে পাতার মৃদু শব্দ যেন রাতের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছে। কোথাও ঝিঝি পোকার একটানা ডাক, আবার কোথাও অজানা কোনো নিশাচর পাখির ক্ষণিকের ডাক ভেসে আসছে, যেটা শুনে মাহিরার ভৌতিক অনুভব হচ্ছে। না, না পারছে সামনের দিকে এগিয়ে যেতে, আর না পারছে পেছনের দিকে দৌড়ে যেতে। কোনো এক অজানা শক্তি মাহিরার পা দুটোকে যেন চুম্বকের সাহায্যে মাটির সঙ্গে আটকে রেখেছে। মাহিরা ভয়ে ভয়ে ঢোক গিলল বার কয়েক, মনে মনে সাহস সঞ্চয় করে উল্টো দিকের রাস্তায় নিজের সর্বশক্তি কাজে লাগিয়ে এক দৌড় দিল। মনে মনে দোয়া করল, হে আল্লাহ, উনি যেন সেখানেই থাকেন, নয়তো ভয়ের চোটেই আজ আমি এখানেই যাব। ইরফান যেতে চেয়েও সামনের দিকে এগিয়ে যেতে পারিনি। কোথাও থেকে একটা বাধাপ্রাপ্ত হয়েছিল। তার বিবেক তাকে বাধা দিয়েছে। একা একটা মেয়েকে এভাবে ফেলে রাখাটা তার সঙ্গে যায় না। তাই আগের রাস্তার দিকে হাঁটা শুরু করেছিল। তার ধারণা ছিল স্টুপিড মেয়েটা সেখানেই তেরামো করে দাঁড়িয়ে থাকবে নিশ্চিত। ইরফান যে পথে গিয়েছিল মাহিরা সেদিকেই চোখ মুখ খিচে এক দৌড় দিয়েছিল। কোনো দিকে না তাকিয়ে সরাসরি ইরফানের বুকের উপর গিয়ে পড়ল। মাহিরা ভয়ে ইরফানের বুকের কাছের শার্ট মুঠো করে চেপে ধরেই জোরে জোরে শ্বাস ফেলছে। মাহিরার হাত দুটো মুঠো করে সেভাবেই শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। ইরফানের শরীর থেকে পারফিউমের অদ্ভুত এক সুন্দর ঘ্রাণ ভেসে আসছিল। সেই ঘ্রাণে নাসারান্তে পৌঁছাতেই মাহিরার নিজের সম্বিত ফিরে পেল। এক ঢোক গিলে ইরফানকে ছেড়ে দিয়ে দ্রুত কিছুটা পিছিয়ে গেল। কোনো পুরুষের বুকের মাঝে মাহিরা এতটা সময় লেপ্টে ছিল, কথাটা স্মরণ হতেই মাহিরার বুকের ভেতরটা লজ্জায় ও অস্বস্তিতে কেঁপে উঠল। হাত দুটো এখনো থরথর করে কাঁপছে, তবে ইরফান অনুভূতি শূন্য। মাহিরা নিজেকে নিয়ন্ত্রণ করে ইরফানের দিকে আর চোখে দৃষ্টি ফেলে বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি। ইরফান মাথায় তৎক্ষণাৎ একটু আগের রাগটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। একেই তো এখানে আটকে পড়েছে,
এখান থেকে বের হওয়ার পথ খুঁজছে। তারপরও মাহিরার এই বোকামিতে আরও অনেকটা সময় নষ্ট হলো। ইরফান নিজেকে আর সামলে নিতে পারল না। মাহিরার নিকট তেড়ে গিয়ে হাতটা শক্ত করে চেপে ধরে হিসিয়ে বলল, নিজেকে কি মনে করো তুমি? হ্যাঁ, তেরামুই করে আমার এত টাইম ওয়েস্ট করলে কেন? নিজেকে খুব বড় মনে হচ্ছে তোমার? আজ যদি এখানে কোনো বিপদে পড়তে, তখন কি হতো? কে বাঁচাতে আসতো তোমাকে? ইডিয়েট! এইসব ঝামেলাগুলো আমার কাঁধে এসে পড়ে। ডিসকাস্টিং কথাগুলো বলে ইরফান ঝটকা মেরে মাহিরার হাত ছেড়ে দিল। মাহিরা ব্যথায় নিজের হাত জ্বলতে লাগলো। ইরফান যেই জায়গাটা চেপে ধরেছিল সেটা ইতিমধ্যে লাল বর্ণ ধারণ করেছে। মাহিরা যেমন রাগ হলো তেমন খারাপও লাগলো। ইরফান তাকে ঝামেলা ভাবছে। তাছাড়া লোকটার এত সাহস হয় কিভাবে তার হাত এভাবে চেপে ধরার? মাহিরা হাত ডলতে ডলতে ইরফানের চোখে চোখ রেখেই বলল, বিপদ হলে হতো, তাতে আপনার কি? আপনার জন্যই তো ভালো হতো তখন। আমার মতো ঝামেলাকে আর সঙ্গে করে বয়ে নিয়ে যেতে হতো না। ইরফান মাহিরার দিকে চোখে তাকিয়ে ফুঁসতে লাগলো। মাহিরা সেই দৃষ্টি দেখে ভীত হলো। এই দৃষ্টির দিকে বেশি সময় ধরে চেয়ে থাকা যায় না। ইরফান সেভাবে কিছু পল চেয়ে থেকে সামনের দিকে হাঁটতে শুরু করলো। মাহিরা ইরফানকে চলে যেতে দেখে নিজেও ইরফানের পিছু পিছু হাঁটতে শুরু করলো। ইরফান অনেকটা এগিয়ে গিয়েছে, মাহিরা কিছুটা পিছিয়ে ছিল। তাই মাহিরার মনে ভয় অনুভূত হচ্ছে। মাহিরা মনে হচ্ছে পেছন থেকে কেউ তাকে খপ করে ধরে টেনে নিয়ে যাবে। মাহিরা বিড়বিড় করে বলল, উনি তো অনেকটা এগিয়ে গিয়েছে। এখন কেউ যদি আমাকে টেনে নিয়ে চলে যায় তাহলে উনি টেরও পাবে না। বেঁচে থাকলে রাগ পরেও দেখানো যাবে। আগে তো এখান থেকে বেঁচে ফিরি। মাহিরা এক দৌড়ে ইরফানের পাশাপাশি চলে এলো। সেটা দেখে ইরফান ভ্রু কুঁচকে মাহিরার দিকে চাইল। মাহিরা হালকা হাসার চেষ্টা করলো। ইরফান বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে বলল, স্টুপিড। সেই শব্দটুকু স্পষ্ট মাহিরার কানে পৌঁছেছে। মাহিরার মুখটা জবাব দেওয়ার জন্য নিষ্পিস করছিল, তবু অনেকটা কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছে। এখন উল্টাপাল্টা কথা বললেই লোকটা ক্ষেপে যেতে পারে, তাই মুখটা বন্ধ রাখাই ভালো। হিয়া ও আরোহী চিন্তিত ভঙ্গিতে বেডে এসে বসে আছে। ওরা যখন অর্ধেক রাস্তা পার হয়ে গিয়েছিল তখনই খেয়াল হলো মাহিরা তাদের সঙ্গে নেই। তখন ভেবেছিল হয়তো ভিড়ের জন্য পিছিয়ে গিয়েছে। তবে হোটেলে ফিরেও যখন মাহিরা দেখা তারা পেল না। হিয়া সঙ্গে সঙ্গে ইরফানকে ফোন করেছিল, তবে ইরফানকে ফোনে পায়নি। তখনই সাইফের কথা মাথায় আসতেই তাকে মেসেজ করলো। সাইফ প্রত্যুত্তরে বলেছে, মাহিরা ভালো আছে, ইরফানের সঙ্গেই আছে, তুমি চিন্তা করো না। আর মাহিরা যে হোটেলে ফেরেনি এই খবরটা যেন ভার্সিটির কেউ না জানে। এতে ইরফান ও মাহিরা দুজনকেই সমস্যায় পড়তে হবে। মাহিরার ভাইয়ের সঙ্গে আছে এটা ভেবে কিছুটা স্বস্তি বোধ করছে ওরা। কোনো ক্ষতি মাহিরাকে ছুঁতে পারবে না এইটুকু হিয়া জানে। তবু ভেতরে ভেতরে অজানা এক ভয় গ্রাস করছে। তাদের আরো সচেতন থাকা উচিত ছিল মাহিরাকে নিয়ে। ভাইয়ের যা মেজাজ, যদি মেয়ে মাহিরাকে ফেলেই চলে আসে তখন কি হবে? রাস্তার দুপাশে ঘন জঙ্গল, অন্ধকারে গাছগুলোর অবয়ব এমন লাগছে যেন নীরবে দাঁড়িয়ে থাকা বিশাল প্রহরী। পুরো পরিবেশটা মায়াবী আর রহস্যময় লাগছে। শুধুমাত্র দুটো মানুষের পায়ের শব্দ ও রাতের সাজেকে নিজের স- সমস্ত সৌন্দর্য গুটিয়ে নিয়ে নিঃশব্দে অন্ধকারের আঁচলে আশ্রয় নিয়েছে। ইরফান হাঁটতে হাঁটতে ফোনে বারবার নেটওয়ার্ক চেক করছে। লোকেশনও অন হচ্ছে না। নয়তো এই জায়গা থেকে বেরিয়ে যাওয়াটা তার নিকট কোনো বিষয়ই ছিল না। মাহিরা আর হাঁটতে পারছে না।
তার পা দুটো আর চলছে না। পাহাড়ের এই রাস্তাগুলো খুব উঁচু নিচু হয়ে থাকে। এই উঁচু নিচু রাস্তায় হাঁটার অভ্যাস তাদের কারোরই নেই, তবু ইরফান কেমন গটগট করে হেঁটে চলছে সেটা দেখে মাহিরার ভীষণ অবাক হলো। এবার না পেরে সেখানে দাঁড়িয়ে পড়েছে। মাহিরাকে দাঁড়িয়ে যেতে দেখে ইরফানও হাঁটা থামিয়ে রাশবাড়ী কণ্ঠে শোধালো, কি সমস্যা? মাহিরা মুখটা ছোট করে বলল, আমি আর হাঁটতে পারছি না। ইরফান দাঁতে দাঁত চেপে বলল, তোমার জন্য কি এখন হেলিকপ্টারের ব্যবস্থা করতে হবে? মাহিরাও তেতে উঠে বলল, আমি বলেছি আমার জন্য হেলিকপ্টার আনুন। এই উঁচু নিচু রাস্তায় আমার হাঁটতে অসুবিধা হচ্ছে, তাই নয়তো একেবারে প্লেন রাস্তা হলে আমি হাজার হাজার কিলোমিটার পথ এমনিতেই হাঁটতে পারি, বুঝেছেন? বেস্ট জোকস অফ দ্য ইয়ার। মাহিরা ভেংচি কাটল। আসলে চাপাবাজিটা একটু বেশি হয়ে গিয়েছে। মাহিরা ও ইরফান পাশাপাশি হাঁটছে। হাঁটতে হাঁটতে আবারও বলল, আমার মনে হচ্ছে আমরা ভুল পথে চলে এসেছি। এখন আশেপাশে তো কোনো রিসর্ট এর অস্তিত্বও নেই। ইরফান নিজেও বুঝতে পেরেছে তারা ভুল পথে চলে এসেছে। এখন ফিরে যাওয়ার ও রাস্তা নেই। তারা অনেকটা এগিয়ে এসেছে। উল্টো দিকে রাস্তায় গেলে আবারও ভুল পথ ধরার সম্ভাবনা থাকবে। ইরফান সামনের দিকে ভালো করে লক্ষ্য করলো। ইরফান নিজের তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা ধারণা করলো সামনে কোনো গ্রাম হতে পারে। ইরফান সেদিকে তাকিয়ে থেকে বলল, বেশি কথা না বলে আমার সঙ্গে এসো। মাহিরা মুখটা ভেঙচি কেটে ইরফানের পিছু নিল। গভীর রাত, পাহাড় জুড়ে নেমে এসেছে ঘন কুয়াশা। চারপাশে ঝিঝি পোকার একটানা ডাক। দূরে কোথাও পাহাড়ি ঝর্ণার শব্দ ভেসে আসছে। মাহিরার কানে সেই শব্দ পৌঁছাতে খুব ইচ্ছে হলো ঝর্ণা দেখার। আজ যদি দিনের বেলায় সে এখানে আসতো, সেক্ষেত্রে অবশ্যই নিজের ইচ্ছাটাকে পূরণ করত। ইরফান আর মাহিরা শেষমেশ একটা ছোট্ট আদিবাসী গ্রামে পৌঁছালো। গ্রামের শেষ প্রান্তে কাঠ আর বাঁশ দিয়ে তৈরি ছোট ছোট কয়েকটি ঘর। টিনের চালের নিচে ঝুলছে মৃদু আলো ছড়ানো একটি কেরোসিনের লণ্ঠন। সেই লণ্ঠনের আলোতে চারপাশটা আলোকিত করে রেখেছে। বাড়ির আঙিনায় ফুটে আছে সাদা বনফুল। চারিদিকে নিস্তব্ধতা, পাহাড় আর ঠান্ডা বাতাস। ইরফান গাছের সঙ্গে লাগানো একটা বেঞ্চে বসে পড়ল। মাহিরা সেটা দেখে বলল, আপনি এখানে বসে পড়লেন কেন? আমরা ওই বাড়িগুলোর মাঝে একটায় গিয়ে তো খোঁজ নিতে পারি রিসোর্ট সম্পর্কে। ওনারা তো এখানকার বাসিন্দা, ওনারা ঠিকই আমাদের সাহায্য করতে পারবে। ইরফান ব্রেঞ্চে হেলান দিয়ে মাহিরার দিকে চোখ তুলে তাকালো, বলল, এখানকার গ্রামবাসী সম্পর্কে কোনো ধারণা আছে? তোমার কি মনে হয় তুমি ওদের কাছে সাহায্য চাইবে আর ওরা এমনি এমনি আমাকে সাহায্য করবে? মাহিরা অবুঝ ভঙ্গিতে মাথা নাড়ল। সে সত্যিই জানে না। ইরফান গম্ভীর স্বরে বলল, চুপচাপ যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকো। মাহিরা মিনিট পাঁচেক চুপ করে দাঁড়িয়েই ছিল, তবে তার পা আর টলছে না। ইরফান একই ভঙ্গিতে বসে মাহিরাকে পর্যবেক্ষণ করছিল। মাহিরা তার দিকে তাকাতেই ইরফান অন্যদিকে দেখল। মাহিরা মিনতির স্বরে বলল, ভেতরে চলুন না প্লিজ, এভাবে পুরোটা রাত বাহিরে কাটানো সম্ভব নয়। ইরফান নিজের সিদ্ধান্তে অটল থেকেই বলল, নো। মাহিরা এখন ইচ্ছে করছে ইরফানের মাথা ফাটিয়ে দিতে। তার ভীষণ তৃষ্ণা ও খিদে দুটোই পেয়েছে। খেয়েছিল সে দুপুর 2টায়, এখন বোধহয় রাত 10টা বেজেও গিয়েছে। মাহিরা নিজের পেটে হাত বুলালো। একবার বাড়িগুলোর দিকে তাকিয়ে ভাবল, একটা বাড়িতে গেলে অন্তত পানি তো খেতে দিত।
এই লোকটার কি টিদেও নেই নাকি? মাহিরাকে এমন উসখুস করতে দেখে ইরফান ভ্রু উঁচিয়ে বলল, এনি প্রবলেম? মাহিরা দুই দিকে মাথা নেড়ে না বোঝালো। কিছুক্ষণ ধরে পায়চারি করে আবারও আগের জায়গায় ফিরে এলো। ইরফান শুধু থমথমে দৃষ্টিতে মাহিরাকে দেখছিল। মাহিরা নিজের লজ্জা কাটিয়ে উঠে বলল, আমরা ওই সামনের বাড়িটায় যাই, চলুন না প্লিজ। আমার ভীষণ খিদে ও প্রাণীর তৃষ্ণা পেয়েছে। ইরফান আর কিছু বলতে পারল না। মাহিরার দিকে শক্ত চোখে চেয়ে আছে। মাহিরা সেটা দেখে ঢোক গিলল। ইরফান দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড, বরবাদ করে দিল আমাকে। কথাটা বলেই ইরফান ব্রেঞ্চ থেকে উঠে দাঁড়িয়েছে। সামনের বাড়িটির দিকে এগিয়ে গেল। মাহিরাও ইরফানের পেছন পেছন গিয়েছে। বাড়ির দরজার সম্মুখে পৌঁছাতেই ইরফান মাহিরার পা হতে মাথা পর্যন্ত ভালো করে চোখ বুলালো। মাহিরা আজ লাল রঙের জামা পরেছে, ওড়নাটা বুকের উপর আড়াআড়িভাবে দেওয়া। সেটা দেখে ইরফানের কপালে ভাঁজ সৃষ্টি হলো। মাহিরা খেয়াল সেদিকেই নেই। সে আশেপাশে চোখ বুলাতেই ব্যস্ত। এমন ঘরবাড়ি সে আজ প্রথম দেখেছে। মাহিরার ভেতরে ভেতরে ভীষণ উত্তেজিত অনুভব করছে। ইরফান রাশভারী কণ্ঠে বলল, মাথায় কাপড় টানো। মাহিরা অবাক হয়ে বলল, কেন? ইরফান বিরক্ত হয়ে বলল, বেশি কথা না বলে যা বলছি তাই করো, নয়তো এখানে ফেলে রেখেই চলে যাব। মাহিরা বিড়বিড় করে ইরফানকে বকতে বকতেই মাথায় ওড়না দিয়ে কাপড় দিল। ইরফান সেটা দেখে বলল, আমি যা বলবো তুমি তাতেই সম্মতি দেবে, একটাও উল্টাপাল্টা কথা বলবে না, আন্ডারস্ট্যান্ড? মাহিরা উপর নিচ মাথা নাড়ল। ইরফান মাহিরার হাত ধরে নিজের পেছনে দাঁড় করালো। ইরফান দরজা নক করলো। কিছুক্ষণ বাদে ভেতর থেকে এক অল্প বয়সী যুবক বেরিয়ে এলো। যুবকটি ভ্রু কুঁচকে ইরফানকে দেখছে, বলল, কাকে চাই? ইরফান স্বভাবগতভাবেই নিজস্ব স্বরে বলল, অ্যাকচুয়ালি আমরা এখানকার পর্যটক। কিছু কারণবশত আমি আর আমার ওয়াইফ আমাদের দলের থেকে আলাদা হয়ে যাই। মোবাইলের নেটওয়ার্কও পাচ্ছি না, তাই কারো সঙ্গে যোগাযোগ করাটা সম্ভব হচ্ছে না। আমরা ফোডাংথাং রিসর্টে উঠেছি। আমাদের সেই রিসর্টের পথ দেখিয়ে সাহায্য করতে পারবেন? ওয়াইফ কথাটা মাহিরার কানে প্রবেশ করতেই চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। সে ইরফানের পেছন থেকে সামনে আসতে চাইছে, তবে ইরফান তাকে সেই সুযোগটাই দিচ্ছে না। নিজের এক হাত দিয়ে মাহিরার মাথাটা পিঠের সঙ্গে শক্ত করে চেপে ধরেছে। যুবকটি কোনো জবাব দিল না, দরজা চাপিয়ে রেখে ভিতরে চলে গেল। মাহিরা ইরফানের হাত জোর করে নিজের মাথা থেকে সরিয়ে নিল। ইতিমধ্যে মাহিরার মাথার কাপড় পরে গিয়েছে। সে ইরফানের উপর প্রচণ্ড ক্ষেপে গেল। মাহিরা ক্ষেপে গিয়ে বলল, আপনি এটা কি বললেন? আপনি আমাকে আপনার ওয়াইফ বলে পরিচয় করালেন কেন? ইরফান ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ, ইটস নান অফ ইয়োর বিজনেস। বাহ রে বাহ, আমাকে নিয়ে কথা বলছেন, আর এটা নাকি আমার কোনো বিষয় না? জাস্ট কিপ ইয়োর মাউথ শার্ট। তোমার মতো মেয়েকে আমার ওয়াইফ বলার কোনো ইচ্ছেই ছিল না। এই ইউনিভার্স সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, তাই তুমি জানো না কোথায় ঠিক কোন কথাটা বলা উচিত, যেটা আমি খুব ভালো করেই জানি। এই কথাটা মাহিরার ভীষণ কষ্ট পেল। ঠিক ঠিকই তো বলেছে। তার মতো এমন এতিম একটা মেয়ে যার কিছুই নেই, তাকে শুধু শুধু এই লোকটা ওয়াইফ বলতে যাবে কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। মাহিরার মুখটা মলিন হয়ে গেল। এর মাঝেই ভেতরের থেকে দুজন বয়স্ক নারী ও পুরুষ বেরিয়ে এলেন। পুরুষটার পরনে পাঞ্জাবি ও পায়জামা, দাড়িগুলো বেশ বড় বড়। মাহিরার কাছে লোকটাকে দেখে হুজুর মনে হচ্ছে। লোকটি এসেই নম্র স্বরে বললেন, আসসালামু আলাইকুম, আমি এখানকার স্থানীয় মসজিদের ইমাম। আজ অনেক রাত হয়ে গিয়েছে। এখন তুমি যে রিসর্টের কথা বলছো সেখানে পৌঁছাতে গেলে অনেক দেরি হয়ে যাবে।
তোমরা তো স্বামী স্ত্রী। তোমরা আজ রাতটুকু আমাদের এখানে আশ্রয় নিতে পারো। কাল ভোরবেলা আমার ছেলে তোমাদেরকে রিসোর্টের রাস্তা অবধি পৌঁছে দিয়ে আসবে। মাহিরা আর চোখে ইরফানের দিকে দেখছে। সে চাইছে ইরফান যেন কোনোভাবেই রাজি না হোক, কারণ তারা এখানে স্বামী স্ত্রী পরিচয়ে আছে। এখন এখানে আশ্রয় নিলে তাদের নিশ্চয়ই একই ঘরে থাকতে হবে। ইরফান বলল, তার কোনো প্রয়োজন হবে না, থ্যাঙ্কস। আমরা রাতটুকু বাহিরেই কাটিয়ে দিতে পারবো। মাহিরা স্বস্তির শ্বাস ফেলল। ভদ্রলোক আবারও বললেন, এখানে রাতের বেলায় সাধারণত শেয়ালের উপদ্রব বেড়ে যায়। তাছাড়া বখাটে ছেলে পেলেও থাকতে পারে। তুমি তোমার বউকে নিয়ে এসেছো তো, তাই বলছি রাতের আঁধারে বাহিরে না থাকাটাই ভালো। ইরফান অনেক ভেবেচিন্তে রাজি হয়ে গেল। সে একা থাকলে কোনো সমস্যা হতো না, তবে একা একটা মেয়েকে নিয়ে বাহিরে থাকাটা বিপজ্জনক। তাছাড়া স্টুপিটের খিদেও পেয়েছে। সারা রাত বাহিরে থাকলে মেয়েটাকে না খাইয়েই থাকতে হবে। সব কিছু বিবেচনা করে ইরফান সম্মতি দিয়েছে। লোকটা মৃদু হেসে বলল, তোমরা ঘরে গিয়ে বসো, আমার গিন্নি তোমাদের জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করছে। ঘরে ৩টে শোবার ঘর রয়েছে। ইরফান ও মাহিরাকে একটা ঘরে থাকতে দেয়া হয়েছে। ধ্রুব ও সাইফ ইরফান ও মাহিরাকে খুঁজতে খুঁজতে আদিবাসী গ্রামে অবধি পৌঁছে গিয়েছে। তখন ইরফান কোনো পথে গিয়েছিল এইটুকু ধ্রুব খেয়াল করেছিল। আন্দাজ করে সেই পথ দিয়েই তারা এসেছে। দুজনেই অনেক সময় ধরে হাঁটছে। এর মাঝে হিয়া কয়েকবার মেসেজও করেছে। সাইফ বলেছে, তোমরা চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, ওরা দুজন ভালো আছে। কাল ভোরের আগে আমাদের আর এই রিসর্টে ফেরা হবে না। তুমি ওদিকটা সামলে নিও। সাইফ এবার রাস্তার মাঝখানেই বসে পড়েছে। তার দেখাদেখি ধ্রুবও সাইফের ঠিক সামনাসামনি হাত পা ছড়িয়ে বসে পড়ল। সাইফ রাগে কটমট করে বলল, সব হয়েছে তোর জন্য। আমি ভেবেছিলাম দুজন কিছু সময় একা ছেড়ে দিব, যেন দুজনের মাঝে ধীরে ধীরে অনুভূতি জাগ্রত হয়। কিছু সময় পর আমরা দুজন ওদের কাছে গিয়ে বলবো ওদের খুঁজে না পেয়ে দুজনকে এখানে খুঁজতে এসেছি। কিন্তু তুই কি করলি হারামি, তোর জন্য আমার প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। তো তুই আমাকে জানিয়েছিলি প্ল্যান সম্পর্কে, তাহলে তোমার প্ল্যান ফ্লপ না হয়ে কি সাকসেসফুল হবে? চুপ কর, মাথা গরম আছে। মাহিরার জন্য চিন্তা হচ্ছে। ইরফানটার যা রাগ, মেয়েটাকে এতক্ষণে কতবার ধমক দিয়ে ফেলেছে, হু নোজ। ধ্রুব ভ্রু কুঁচকে বলল, মাহিরার প্রতি তোমার এত টান কিসের মামা? ব্যাপারটা কি? বোনের প্রতি টান থাকবে না? ধ্রুব চোখ বড় বড় করে বলল, সিরিয়াসলি? সাইফ ধ্রুবর মাথায় গাঁটটা মেরে উঠে দাঁড়ালো। ধ্রুব নিজেও উঠে দাঁড়িয়েছে। সাইফ দূরের বাড়িটার দিকে দৃষ্টি ফেলল। ধ্রুবকে সেদিকে ইশারা করে বলল, খুব খিদে পেয়েছে, চল আগে পেট ভরে খেয়ে আসি, তুই গেলেই তোকে খেতে দেবে। আরে এমনভাবে কাহিনী সাজিয়ে বলবো না, শুধু আমাদের দুজনকে কেন, পুরো গোষ্ঠী সহ নিমন্ত্রণ করে খাওয়াবে। ধ্রুব নাক মুখ কুঁচকে বলল, ছ্যাঁচড়া জানি কোথাকার। ইরফান ও মাহিরাকে যেই ঘরে থাকতে দেয়া হয়েছে, ঘরটা আকারে খুব একটা বড় নয়, মাঝারি আকারের একটা ঘর। ঘরে একটা ছোট বিছানা ও টেবিল ছাড়া কিছুই নেই, তবে ঘরটা ভীষণ পরিপাটি। ইরফান বেডের এক কোণায় বসে রয়েছে, মাথা নিচু করে চুপচাপ। মাহিরা ঘরের এক কোণে রাখা মাটির কলস থেকে পানি ঢেলে পরপর ৩ গ্লাস পানি খেয়ে নিল। পানি খেতে তার শরীরের অর্ধেক ক্লান্তি কমে গিয়েছে। এখন সে পুরো রাত না খেয়ে কাটিয়ে দিতে পারবে। ঘরের এক কোণে মাদুর দেখতে পেয়ে মাহিরা সেটা মেঝেতে বিছিয়ে দেয়ালে হেলান দিয়ে সেখানে বসে রইল চুপচাপ। ভাবল ভোর পর্যন্ত এখানে বসেই কোনো রকমে কাটিয়ে দিতে পারলেই হলো। ইরফান তার সঙ্গে উল্টাপাল্টা কিছুই করবে না, এই ধারণাটুকু মাহিরার আছে। ইরফান খারাপ কিছু করলে সেই অন্ধকার রাস্তাতেই করতে পারত। মাহিরা মনে মনে বলল, লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ নয়। রাগী গম্ভীর হলেও মনের দিক দিয়ে ভালোই আছে। সাইফ ও ধ্রুব প্রথমে বাড়িটার সামনে এসে থামল।
ঘরের দরজার সামনে দুজোড়া জুতা দেখা যাচ্ছে। ধ্রুব ছেলেদের জুতা জোড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে উত্তেজিত কণ্ঠে সাইফকে বলল, এই এটা তো ইরফানের জুতো, দেখ আমরা তিনজনে এই একই ধরনের জুতো কিনেছিলাম, মনে আছে? তার মানে কি ওরা এই বাড়িতেই আছে? সাইফ জুতোটার দিকে দেখলো। সেটা দেখেই সাইফের মুখে মিটি হাসি দেখা দিল। ধ্রুব সাইফকে হাসতে দেখে কপালে ভাঁজ ফেলে বলল, কি হলো, এভাবে মিচকে শয়তানের মতো হাসছিস কেন? খিদের চুটকি মাথাটার তার ছিঁড়ে গিয়েছে? আমার কাজটা যে এত সহজ হয়ে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি। তাই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে মানে? সাইফ দুষ্টু হেসে বলল। অসময়কে কিভাবে সময় বানিয়ে নিতে হয় এটা সাইফ বেশ ভালো করেই জানে। কথাটা বলে এক চোখ মারল। চলবে। আসসালামু আলাইকুম। এই গল্পটা আমার ভীষণ প্রিয় একটা গল্প। আসলে সামনে কি হবে? সাইফ নতুন করে কি করতে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।